ঈদযাত্রায় মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি, ট্রেনে স্বস্তি, লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ। অঘোষিত শ্রমিক ধর্মঘটে গাবতলীতে শ্রমিক পুলিশ সংঘর্ষ, রেকার চাপায় নিহত এক। শেষ দিনে রাজধানীর কোরবানির পশুর হাট জমজমাট, কম দামের শঙ্কায় বিক্রেতারা। জিকে শামীমের জামিন খতিয়ে দেখা হচ্ছে, অর্থ পাচারের মামলায় চার্জশিট শিগগিরই। এবং করোনা ঝুঁকির মধ্যেই মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন, আজ পশু কোরবানি করবেন হাজিরা। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে অনেকেই রাজধানী ছাড়ছেন, তবে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অন্য বছরের মতো ভিড় নেই। উল্টো চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকে ভিড় রয়েছে মহাখালী, গাবতলী সহ অন্যান্য বাস টার্মিনালে। যাত্রী পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। টার্মিনালে ফাঁকা বাস আসলে সবাই হুড়োহুড়ি করে উঠছেন। এক সিট ফাঁকা রাখার কথা থাকলেও পাশাপাশি সিটে বসেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে মানা হচ্ছে না শারীরিক দূরত্বের বিষয়টিও। টার্মিনালের আশপাশের সড়কে রয়েছে যানজট। ঈদযাত্রার আরও খবর জানাতে এবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হবেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, মহাখালী বাস টার্মিনালে ভিড় কেমন দেখছেন, আর স্বাস্থ্যবিধি নিয়ে যাত্রী ও পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য কি? স্বাভাবিক হয়তো আজকে সুবিধা পরে ঢাকা দিনাজপুর, ঢাকা যারা তারা এই উদ্যোগ চলাচল যাত্রীদের সাথে আমরা ভোগান্তির কোনো পাই না। আর স্বাস্থ্য ফাঁকা রেখে তারপর বসানোর ব্যবস্থা করা, আর সেটিও আমরা হয়েছে আমাদের যে দূরত্বের যে বিষয়, শারীরিক দূরত্বের ব্যবস্থা স্বাস্থ্য বলা হয়েছে। এদিকে ঈদের যানবাহনের চাপে মহাসড়কগুলোর অনেক জায়গাতেই সৃষ্টি হয়েছে যানজট। গত রাত থেকে গাড়ির চাপ বাড়ায় ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে বাড়ি ফেরা মানুষের তীব্র চাপ। গাজীপুরে সড়কের দুই পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। যানবাহনের কিছুটা সংকটের কথা জানিয়েছেন তারা। সড়কের কিছু কিছু অংশে গাড়ির চাপে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও রয়েছে তীব্র যানজট। মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার অংশেই একই চিত্র। যাতেও যেভাবে পাইছে, আসতেও এইভাবে পাইছে, গাড়ি কোনো রকমের লড়তেছে না। কারণটা কি? এর কারণটা আমরা চাই। গাড়ি 4 লাইন করে দিল, তারপরে গাড়ি যানজট কেন কমে না? এটাকে আমাদের অবহেলায় নাকি পুলিশদের অবহেলায়, না প্রশাসনের অবহেলায়, সরকারের অবহেলায়? সারা রাস্তায় জামে জামে টাঙ্গাইল পর্যন্ত আসলাম, এখানে 3 ঘন্টায় অলরেডি 3 ঘন্টা চলেই গেল। আরও যে কয় ঘন্টা যাবে তার কোনো ঠিক নাই। যেমনটি বলছিলাম, ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছে তীব্র যানজট। তো সেখানকার যানজটের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হবেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, সকাল থেকেই যানজট রয়েছিল, তো এখন ঠিক কত কিলোমিটার পর্যন্ত যানবাহনের চাপ রয়েছে, আর ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কেও জানাবেন।
মহাসড়কের আমি সকাল থেকে যেমনটি বলছিলাম যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের গোড়াই থেকে একবার বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কিন্তু গাড়ির তীব্র চাপ রয়েছে, যে চাপের কারণে মাঝে মাঝে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেই যানজটটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, এখন আমি আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের ঘাইন্ডা নামক এলাকাতে। আমাদের দর্শকরা দেখতেই পাচ্ছে যে এখানে গাড়ি কিন্তু এখন বেশ স্লো গতিতে যাচ্ছে, অর্থাৎ গাড়ির ধীর গতি রয়েছে, যানজটটা কিছুটা থেমেছে। তবে এই চলাটা কিন্তু খুব বেশিক্ষণ চলবে বলে মনে হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু যানবাহনগুলি থামতে শুরু করেছে। এই অবস্থাটা শুরু হয়েছে মূলত গত রাত থেকে। মহাসড়কে অধিক সংখ্যক গাড়ি একসাথে যাওয়ার কারণে এবং বেশ কয়েকটি জায়গায় ওভারপাস এবং আন্ডারপাস নির্মাণাধীন ছিল, সেই সব জায়গায় রাস্তা খানাখন্দে ভরা, যে কারণে কিন্তু সেই সব জায়গায় গাড়ি যখন আসতে আসে অর্থাৎ ধীর গতিতে আসে, সেখান থেকে কিন্তু যানজটের সৃষ্টি হয়। আর এই যানজট নিরসনের এই মহাসড়ক না শুধু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের 65 কিলোমিটার জুড়েই কিন্তু পুলিশের তৎপরতা রয়েছে। এখানে প্রায় 600-র উপরে জেলা পুলিশ রয়েছে। এর বাইরেও 66 জন হাইওয়ে পুলিশ কিন্তু এই মহাসড়কে কাজ করছে। অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল যাতে যানজট না পারে, অর্থাৎ যানজট নিরসনে কাজ করছে। আজকে সকালেও আমি এই মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে ঘাইন্দা বাইপাস, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস এইসব জায়গায় কিন্তু পুলিশের তৎপরতা দেখেছি। সেখানে পুলিশদেরকে যানজট নিরসনে কাজ করতে দেখেছি, কিন্তু অধিক সংখ্যক গাড়ি থাকার কারণে এই জটটি সৃষ্টি হচ্ছে। তবে আরেকটি কথা বলে রাখি, যারা মোটর সাইকেল নিয়ে ফিরছে তারা অনেক সময় রাস্তার ডান পাশে চলে আসছে, যে কারণে ট্রাফিক পুলিশদের দায়িত্ব পালন করতে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে। অনেক জায়গায় দেখেছি যে মোটর সাইকেল আরোহী বা চালকদের সাথে কিন্তু ট্রাফিক পুলিশদের বাকবিতণ্ডা করতে দেখেছি, কারণ তারা চাচ্ছে না যে ডান পাশ দিয়ে কোনো জায়গা। আপনি জানেন যে গত বছর কিন্তু এই মহাসড়কের ডান পাশ দিয়ে গাড়ি চলাচল নিয়ে এখানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল, যে কারণে পুলিশ প্রশাসন এবার তৎপর রয়েছে যাতে বিপরীত দিক থেকে কোনো যানবাহন মহাসড়কে যেন যানজটের সৃষ্টি করতে না পারে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই গাড়ির চাপ কিন্তু ঢাকা থেকেও আরো বাড়ছে, যে কারণে এই মহাসড়কের যে ভোগান্তিটা রয়েছে যাত্রীদের, অর্থাৎ যানজট বা দীর্ঘ সারি, এটা কিন্তু আজকে সারা দিনে থাকতে পারে এমনটি মনে করছে পরিবহন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে অনেকেই রাজধানী ছাড়ছেন। সকাল থেকে ভিড় রয়েছে রাজধানীর কমলাপুরের বাস কাউন্টারগুলোতে। এ বিষয়ে আরও জানাতে এবার কমলাপুর থেকে যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বাস কাউন্টারে এখনকার ভিড় কেমন দেখছেন? আর যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা তারা কি স্বাস্থ্যবিধি মানছেন? সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে সকাল থেকে কিন্তু বাস কাউন্টারগুলোতে তুলনামূলকভাবে গতকালকের তুলনায় আজকে কিন্তু ভিড় বেশি রয়েছে। বিশেষ করে গতকালকেই সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হওয়াতে কিন্তু আজকেই অনেকে গ্রামের বাড়িতে বা নিজ নিজ এলাকাতে ঈদ করার জন্য তারা কিন্তু রাজধানী ছাড়তে শুরু করেছেন। আমি এইখানকার চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবেন যে একটি বাস কিন্তু ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে এবং এই বাসে ওঠার যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে একটি পাশে তারা কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যে এই বাসটিতে উঠবেন। এখানে যেমনটি আপনি জানতে চেয়েছিলেন বা চাচ্ছেন যে এই যে যারা আসছে তারা কি স্বাস্থ্যবিধি মানছে কিনা, আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিন্তু আমরা যাত্রীদের মধ্যে একটি উদাসীনতা দেখতে পেয়েছি এবং তারা নিরাপদ দূরত্বের যে বিষয়টি সেটি কিন্তু তারা উপেক্ষা করছে। তার পাশাপাশি মাস্ক পরার ক্ষেত্রেও বিষয়টি উপেক্ষিত হচ্ছে এবং গাদাগাদির যে বিষয়টি, খুব কাছাকাছি দাঁড়িয়ে টিকিট কেনা থেকে শুরু করে বাসে ওঠা, সেটি কিন্তু আসলে খুব ভয়াবহভাবেই কিন্তু আসলে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই জায়গাতে কিন্তু একেবারেই সচেতনতা আমরা দেখতে পাইনি। এখানে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, ভাড়ার বিষয়টি কিন্তু ভাড়ার বিষয় খুব বেশি ভাড়া বাড়ানো না হলে, সরকার নির্ধারিত 60% ভাড়া বাড়ানো হলেও কিন্তু সেই ভাড়াটি বাড়ানো হচ্ছে ক্ষেত্র বিশেষে 10 থেকে 20% বাড়ানো হচ্ছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে আসনগুলো রয়েছে একটি আসন থেকে আরেকটি আসন ফাঁকা রেখে যাত্রী নেওয়া হবে। সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি বাসে একটি আসনও কিন্তু আসলে ফাঁকা রাখা হচ্ছে না এবং প্রায় প্রত্যেকটি আসনেই যাত্রী নিয়ে তারা যাচ্ছেন। তো সেই জায়গায় সরকারের যে নিষেধাজ্ঞা সেটিকে কিন্তু একেবারেই উপেক্ষা করা হচ্ছে এবং সার্বিক বিষয়গুলোকে তত্ত্বাবধান করার জন্য বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সকল সদস্যরা রয়েছেন তাদের কিন্তু
তৎপরতা আমরা সকাল থেকে এমনকি গত কয়েকদিনে কিন্তু এই বিষয়ে একেবারে দেখতে পাইনি। বিশেষ করে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ভাড়া কি বেশি নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে এবং একটি সিট ফাঁকা রেখে আরেকটি সিটে বসানো হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু স্বাস্থ্যবিধি মানা থেকে শুরু করে সমস্ত আইন বা যে শৃঙ্খলা বা যে বিধিগুলো দেওয়া ছিল সেগুলিকে মানা হচ্ছে কিনা, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য বা সেগুলো কি ঠিকমতো হচ্ছে কিনা সেগুলো তদারকি করার জন্য কিন্তু সরকারের কোনো সংস্থাকে আমরা এই সকাল থেকে দেখিনি। অন্তত এই এলাকার যে বিআরটি থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কোনো তদারকি কিন্তু সেই জায়গায় নেই এবং সেই সুযোগেই কিন্তু বাস কর্তৃপক্ষ যারা আছেন, বাস মালিক যারা আছেন তারা কিন্তু একটি আসনের পাশে আরেকটি আসন ফাঁকা না রেখেই তারা কিন্তু এই পরিবহনগুলো তারা চালাচ্ছেন। রাজধানীর কমলাপুর বাসস্ট্যান্ডের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার যাত্রীর চাপ দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন অনেকেই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রেই তা উপেক্ষিত হয়েছে। করোনার বিস্তার রোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ রয়েছে। তবে প্রতি বছরের মতো এবারও সদরঘাটে যাত্রীর চাপ লঞ্চের মোট ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি। লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে যাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও বেশিরভাগ লঞ্চেই তা দেখা যায়নি। ভুলে গেছি আমার মাস্ক আছে, আমার হাত আমি মুখে দিই না। কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবো? যেভাবে ভিড়, সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো স্কোপ নেই। প্রচুর জ্যাম আছে, ভিড় আছে, দেখেন লঞ্চে বিছড়েই পেতেছি না, আমরা হিমশিম খাইতেছি। বিআইডব্লিউটিএ বলছে অতিরিক্ত যাত্রী বোঝাই ও ছাদে যাত্রী পরিবহনের জন্য বৃহস্পতিবার কোকো, গ্লোরি অফ শ্রীনগর, যুবরাজ ৭ ও মর্নিং সান নামের 4টি লঞ্চকে মোট ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আমরা প্রাণপণ চেষ্টা চালিয়েও স্বাস্থ্যবিধি কতটুকু আপনার রক্ষা করতে পারবো বা সেটি কিন্তু আমাদের এখন সন্দেহের অবকাশ রয়েছে। তারপরেও আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। যাত্রীদের সামনে যদি লঞ্চ দাঁড়িয়ে থাকে অবশ্যই যাত্রীরা উঠবে, তাই আমরা বারবার তাদেরকে তাগিদ দিয়েছি। যারা শুনেন নাই তাদেরকে প্রায় 4টি লঞ্চকে বিকালের দিকে জরিমানা করা হয়েছে, কিছু কিছু মাস্টারকে মামলাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সদরঘাট ছেড়ে গেছে শতাধিক লঞ্চ। এখান থেকে লঞ্চ চলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার 43টি রুটে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও সড়ক পথে যানজট পরিস্থিতির সর্বশেষ তথ্য জানব। গাজীপুর থেকে এবার যুক্ত হবেন সহকর্মী আবুল হাসান। হাসান, মহাসড়কে গাড়ির চাপ এখন কেমন? সকাল থেকে যে চাপ ছিল এখনো কি সেরকম রয়েছে? আর যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? আপনি জানেন যে শেষ মুহূর্তে গাজীপুরে যে সকল পোশাক শ্রমিকরা রয়েছেন এবং অন্যান্য যে পেশাজীবীর লোকজন রয়েছেন তারা কিন্তু একযোগে বাড়ি ফিরতে শুরু করেছেন এবং এই কারণে সকাল থেকেই ঢাকার ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যে এলাকাটি রয়েছে এখানে কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে এবং আমি এখন দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা পয়েন্টে। এখানে কিন্তু মানুষের চাপের সাথে সাথে যানবাহনের চাপও রয়েছে এবং মানুষ কিন্তু যে গাড়ির যে পার্কিং এরিয়া থাকে সেই পার্কিং এরিয়া ছাড়াও মহাসড়কে এসে অবস্থান নিয়েছে এবং মানুষের অনেক জটলা এখানে আমি দেখেছি এবং যাত্রীদের সঙ্গে আমি কথা বলে যেটি জানতে পেরেছি যে যাত্রীদের তুলনায় এখন গাড়ির সংকট রয়েছে এবং যে সকল গাড়ি এখানে আসছেন সেগুলোতে অতিরিক্ত ভাড়া হাঁকছেন বলে যাত্রী অভিযোগ করছেন এবং শেষ মুহূর্তে যেহেতু তাদের বাড়ি যেতে হবে সে কারণে যাত্রা হাঁকছেন বলে যাত্রী অভিযোগ করছেন এবং শেষ মুহূর্তে যেহেতু তাদের বাড়ি যেতে হবে সে কারণে যাত্রীরা কিন্তু অনেকেই ট্রাক, পিকআপ বা অন্যান্য যে হালকা যানবাহন আছে সেগুলোতে করে গন্তব্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন এবং এই কারণে যানবাহন সংকট এবং বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে কিন্তু খুব কাজ করছে। আমি বিষয়গুলো নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের সঙ্গে এর আগে কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গাজীপুরে যে যানজট প্রবণ এলাকাগুলো রয়েছে এবং সেই যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য তাদের 4 শতাধিক পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে এবং অন্যান্য যে কমিউনিটি পুলিশ, স্বেচ্ছাসেবী সদস্যরা তারাও কিন্তু যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। তবে হাইওয়ে পুলিশ যেটি জানিয়েছে যে এখনকার যে পরিস্থিতি সেটি দুপুরের আগেই তাদের অনুকূলে চলে আসবে এবং এই যানজটটা অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে বলে তারা মনে করছেন। এই ছিল গাজীপুরের যানজট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
দুই চালকের দণ্ডের প্রতিবাদে ঢাকা অঘোষিত ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানীর গাবতলীতে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এর এক পর্যায়ে রেকারের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরেকজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং প্রখ্যাত সিনেমাটোগ্রাফার ও সাংবাদিক মিশুক মনির নিহতের ঘটনায় বাস চালক মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাভারের ট্রাক চাপা এক নারী হত্যার দায়ে চালক মীর হোসেনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে শুরু হয় ধর্মঘট। মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গাবতলী টার্মিনালের পাশে উল্টো পথে চলা একটি রেকারের নিচে চাপা পড়ে ২ জন হতাহত হয়। এর পরিপ্রেক্ষিতে রেকারটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। টাইমটা সঠিক আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমাদের ডিউটিম্যান ফায়ার হয়েছে, নিউজ পাওয়ার পরে সংবাদ দিয়েছে, আমরা গাড়ি নিয়ে চলে আসছি। এখানে রাস্তায় ভয়াবহ যানজট ছিল, এসে দেখলাম গাড়িতে আগুন জ্বলতেছে। এই আগুনটা নির্বাপন করে শেষ করে পরে আবার ওয়াসা থেকে পানি পড়ার পরে আবার খবর পেলাম যে কিছুটা ধোঁয়া এখনো আছে। পরে দ্বিতীয়বার আসছি আবার আপনার এটা শেষ করার জন্য। এখন সম্পূর্ণরূপে নির্বাপন, আর কোনো প্রবলেম নেই। কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে হতাহতের পরিচয় বা এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা সেসব তথ্য দেওয়ার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। কি বলতে পারতেছি না, ঘটনা জানতেই তো সুযোগ পাইতেছি না এখনো। এই ঘটনাটা কিভাবে করছে পুরো ডিটেলস বলতে পারতেছি না, এখনো জানতে পারি না। লোক জানলে তো প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা চলে গেছে। কয়জন মারা গেছে? 3 জন নাকি 2 জন? 2 জনের কথা শুনছি, কিন্তু আমি একজনকে পাইছি শুধু। রেকারের নিচে চাপা পড়ে গুরুতর আহত ব্যক্তিকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগের দিনে আজ কোরবানির পশুর হাটও জমজমাট। বৃহস্পতিবার বিকেল থেকে বেড়েছে বিক্রি, দাম নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি এবার দাম ভালো মিলছে না। এদিকে হাটে এসে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন হাট। গত কয়েকদিন ক্রেতা শূন্য থাকলেও বৃহস্পতিবার বেশ জমজমাট। বিক্রি বেড়েছে আফতাবনগর, ডুমনি, আমুলিয়া সহ রাজধানীর ১৭টি হাটেই। এবছরও ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ছোট গরু ৪০,০০০ আর মাঝারির দাম পড়েছে ৫০ থেকে ৯০,০০০ টাকা। বড় গরু লাখের ওপরে। দাম নিয়ে আপত্তি নেই ক্রেতারও। ৬৮,৫০০ ভালোই আছে, বাজার ভালোই আছে, কোনো অসুবিধা নেই, নরমাল। অর্থনৈতিক অবস্থা যে ডাউন অতটা দেখতেছি না। আজকের পরিস্থিতি অনুযায়ী দেখলাম, কালকে ঈদের আগের দিন, লাস্ট দিন, আসলে কি হয় বলা যাচ্ছে না। এবার গতবারের থেকে কাস্টমারের সংখ্যা অনেক কম, সেই দিক থেকে মোটামুটি লিবারেল আছে এবং এখানে প্রচুর দামে গরু হাঁকা হচ্ছে না। সেই দিক থেকে খারাপ না, মার্কেট ভালো, মার্কেট খুব হাই রাইজ না। তবে ব্যাপারীরা বলছে বিক্রি বাড়লেও দাম পাচ্ছেন না আশানুরূপ। কোনো কোনো ক্ষেত্রে গুনতে হয়েছে লোকসান। ছোট মাঝারির চাহিদা থাকলেও বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন তারা। গরু বেচলাম হলো 7টা, বেচছে 3টা আছে। গরুর দাম খোটা পানি সমান সমান হয়েছে বাবা, বাজার ভালো না। ৭১,০০০ বেচলাম, গ্যাসের বার 10,০০০ কম, একরকম চলতেছে আর কি। বাজারে যা অবস্থা তাতে আসলে ওইরকম আশানুরূপ দাম কেউ বলতেছে না। আর আমাদের গরুগুলো একটু সাইজে একটু বড়, তো এই কারণেই সব মিলিয়ে বাজারটা ওইরকম মনে হচ্ছে ভালো যাচ্ছে না। ডুমনি হাটে গিয়েছিলেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। তখন স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনার আহ্বান জানান তিনি। যিনি বাচ্চাকে নিয়ে আসছেন উনি যদি ওরা নিজের সুরক্ষাটা না বুঝেন, এটা কিন্তু বোঝানো কিন্তু দুরূহ ব্যাপার। কিন্তু আপনারা নিজেরাও দেখছেন যে কি অবস্থা। আমি হাটে এসে যেটা বারবার বলতে চাচ্ছি, ক্রেতাদেরকে বলেছি, কয়েকজন ক্রেতা তো আমাকে সাপোর্ট দিলেন যে না, আমরা সেই গরু কিনবো না যে বিক্রেতা সে যদি মাস্ক পরে না থাকে। উত্তরার বৃন্দাবন হাটে এসে র্যাব মহাপরিচালক জানান, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় হাটে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে কোনো অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র্যাব। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও দায়িত্ব পালন করে যাচ্ছে। গত 22 জুলাই হতে আগামী 6 আগস্ট পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে আমরা মাঠে আছি দায়িত্ব পালনের জন্য। শুক্রবার শেষ দিনে বিক্রি আরো বাড়বে বলে আশা ইজারাদারদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঈদের ঠিক আগের দিন জমে উঠেছে রাজধানীর কোরবানির হাটগুলো। এ বিষয়ে আরো তথ্য জানাতে এবার আফতাবনগর হাট থেকে যুক্ত হবেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, সকাল বাড়ার সাথে সাথে কি ক্রেতাদের উপস্থিতি বেড়েছে? আর বিক্রেতারা যেমনটি বলছিলেন যে মাঝারি এবং ছোট গরু বিক্রি হচ্ছে বেশি, তো বড় আয়তনের যে গরুগুলো রয়েছে সেগুলোর বিক্রি সম্পর্কে জানাবেন। আসলে আজকে গরু বিক্রির যে চিত্র সেটি অনেকটাই পাল্টে গেছে এবং এই মুহূর্তে এই আফতাবনগর হাটে গরুর দাম অনেক বেশি। এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে গতকালকের চেয়ে আজকে প্রতিটি গরুতে 10 থেকে 20 বা কোনো ক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে এবং এই গতকাল রাত থেকে ক্রেতার চাপ অনেক বেড়ে গেছে। হাট ইজারাদাররা জানিয়েছেন গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত যে পরিমাণ গরু বিক্রি হয়েছে এর আগের 3 থেকে 4 দিনে সেই পরিমাণ গরু বিক্রি হয়েছে। অর্থাৎ এই আফতাবনগর হাটের এখন 70% গরু বিক্রি হয়ে গেছে, এটি ইজারাদাররা দাবি করছেন। এবং আমি যে চিত্রটি দেখেছি যে এখানে যারা গরু কিনতে আসছেন, যারা এর আগেও 2-1 দিন হাটে বিভিন্ন হাটে ঘুরেছেন, তারা যে বিষয়টি বলেছেন যে আজকে গরুর দাম অনেক বেশি চাচ্ছে এবং যেহেতু গরু অনেকটা কমে গেছে, অর্থাৎ হাটে গরু বিক্রি বেশি হয়ে গেছে, অর্থাৎ যে পরিমাণ গরু ছিল তার অধিকাংশ গরুই বিক্রি হয়ে গেছে। এ কারণে বিক্রেতারা গরুর দাম অনেকটা বেশি চাচ্ছে এবং তারা অনেকটা বেশি দামেই গরু কিনে নিয়ে যাচ্ছে। একটি বিষয় হচ্ছে যে এই হাটে যারা আসছেন গরু কিনতে, তারা এই আফতাবনগর হাটে যখন এই চড়া দাম দেখছেন, তাদের বেশ কয়েকজনের ক্রেতার সাথে কথা হয়েছে, তারা অন্য কয়েকটি হাটেও গিয়েছেন, তারা সেখানেও গরুর দাম আজকে বেশি দেখছেন এমনটি তারা জানিয়েছেন। একটি বিষয় হচ্ছে যে এই গরু যারা ব্যাপারী আছেন, গরুর ব্যাপারী যারা আছেন, তারা যে পরিমাণ গরু নিয়ে এসেছিলেন অর্থাৎ ঈদের 4 থেকে 5 দিন আগে, তারা কিন্তু শুরুর দিকে অনেকটা হতাশ ছিলেন যে আসলে দাম পাবেন কিনা বা তাদের যে গরু সেই উপযুক্ত দামে বিক্রি করতে পারবেন কিনা, কারণ করোনার মধ্যে শুরুর দিকে হাটে ক্রেতা একেবারেই কম ছিল, কিন্তু আজকে ক্রেতা অনেক বেড়ে গেছে এবং গরুর চাহিদা বাড়ার ফলে গরুর দামও ব্যাপারীরা অনেক বাড়িয়ে দিয়েছেন এবং যারা ক্রেতা আছেন যেহেতু আজকে ঈদের আগের দিন, তারা অনেকটা বাধ্য হয়ে আজকে বেশি দামে তারা গরু কিনে নিয়ে যাচ্ছেন। অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছেন গতকালকে যে গরু 1 লাখ দাম চেয়েছিল সেই গরু আজকে দাম চাচ্ছে সেই সম পরিমাণের গরু আজকে 1,40,000 বা 50 এমন দাম হাঁকছেন ব্যাপারীরা এবং গতকালকের চেয়ে আজকে বেশি দামে গরু কিনে নিয়ে যাচ্ছেন যারা ক্রেতা আছেন তারা। সবকিছু মিলে এই আফতাবনগর হাটে এখন যে পরিমাণ গরু আছে তাতে হয়তো দুপুরের মধ্যেই এই পরিমাণ এই গরুগুলি বিক্রি হয়ে যাবে। রাজধানীর আফতাবনগরের হাট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এদিকে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে চট্টগ্রামেও পশুর হাট জমজমাট। তো ক্রেতারা বলছেন ছোট মাঝারি গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। এ বিষয়ে আরো তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে গরুর হাটে বেচা কেনা আর দরদাম করা কেমন দেখছেন? আমরা একটু শুরুতে বলে রাখি, আমরা আসলে গতকালকে রাত অবধি দেখেছিলাম যে নগরের প্রতিটি বাজার অসংখ্য মানুষ এবং পশুর ভিড়ে জমজমাট ছিল, কিন্তু আজকে সকালে আমরা এখন থেকে এখানে 1.5 ঘন্টা আগে এই জায়গাটি এসেছি। এটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা গরুহাট। এখানে আসলে সকাল থেকে সেই পরিমাণ মানুষ, অর্থাৎ আগামীকালকে কুরবানি, সেই বিষয়টিকে মাথায় রেখে যে পরিমাণ পশু থাকার কথা, যে পরিমাণ গ্রাহক থাকার কথা, এবং সেই তার আসলে খুব বেশি আমরা দেখছি না। আপনি আমার ঠিক পেছনটায় যদি দেখেন, এখানে একটি সম্রাট নামে একটি গরু রাখা হয়েছে, এটিকে 8 লাখ টাকা দাম হাঁকানো হচ্ছে কয়েকদিন ধরে, কিন্তু এখনও পর্যন্ত সেটির কাঙ্ক্ষিত গ্রাহক তারা পাননি। পাশাপাশি আমরা যদি পুরো বাজারের চিত্র বলি, তাহলে আসলে আমরা দেখছি যে যতগুলো এখানে গরু বাঁধার ক্ষতি রয়েছে বেশিরভাগই আসলে ফাঁকা। এবং এই বিষয়টি নিয়ে আমরা এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে আসলে আজ গত কয়েকদিন ধরে ক্রমাগত লোকসান দিতে দিতে তাদের কাছে মনে হচ্ছিল যে আজকেও আসলে খুব বেশি লোকজন আসবে না, এবং সে কারণে রাতে যে পরিমাণ গরু বিক্রি হয়েছে এর পাশাপাশি যে সমস্ত গরুগুলো ছিল সেগুলোকে নিয়ে তারা আসলে আগাম বাজার থেকে সরে পড়েছে, এবং সে কারণে বাজারে এক ধরনের সংকট আমরা দেখছি। এই বিষয়টি নিয়ে কয়েকজন ক্রেতার সাথে আমরা কথা বলছি। ক্রেতারা বলছে আসলে এই মুহূর্তে যেহেতু পশুর সংখ্যা কম, গ্রাহকের সংখ্যা বেশি, সংকট কারণ আসলে ব্যাপারীরা এখন বাড়তি দাম দিয়েই তারা কোরবানির পশুগুলো বিক্রি করার চেষ্টা করছেন, এবং সেই কারণে তাদেরকে আসলে কোরবানি করতে পারবেন কিনা সেটি নিয়ে অনেক আসলে সংশয় প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে এখানে যারা ইজারাদার রয়েছেন, যারা অন্যান্য আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছে যে আসলে প্রতিনিয়ত লোকসান গোনার কারণেই বাজারে এই সংকটটি দেখা দিয়েছে, এবং
কারো কারো ধারণা অতিমাত্রা পশুর দাম চড়া দামে বিক্রি করার জন্য আসলে একটি সিন্ডিকেট বাজারে কৃত্রিম পশুর সংকট তৈরি করেছে। আমরা গতকালকে বিবির হাটে ওই চিত্রটি দেখেছিলাম। আজকে যেহেতু এখন 9টা বাজছে মাত্র, আজকে শেষ দিন, হয়তো বেলা বাড়ার সাথে সাথে বেচা বিক্রি বাড়বে, হয়তো গরু বাইরে থেকে আরও আসতে পারে, এমনটি এখানকার সবাই আশা করছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে পশুর হাটের বেচা বিক্রির সর্বশেষ খবর। রিটন, আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা যুক্ত হব। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা দেখবেন: অবৈধ পণ্য আটক হলেও মামলা করেনি কাস্টমস, 40 কোটি টাকা ক্ষতিপূরণ চান অভিযুক্ত ব্যক্তি। এবং একদিনেই কোরবানির বর্জ্য পরিষ্কারের পরিকল্পনা, বিভিন্ন সিটিতে পরিচ্ছন্ন কর্মীদের ছুটি বাতিল। রাজধানীতে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় দেখা গেছে পুলিশের চেকপোস্ট। পুলিশ বলছে ঈদকে সামনে রেখেই বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দেশের জঙ্গিরা সংগঠিত না থাকলেও তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলে মাথাচাড়া দিয়ে উঠবে তারা। দেশে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক করে গত 19 জুলাই সারা দেশে পুলিশের ইউনিট প্রধানদের চিঠি পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। এর মধ্যে 25 জুলাই রাজধানীর গুলিস্তানে স্টেডিয়ামের পাশে পলিথিন ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। এর ঠিক 3 দিন পর বুধবার ভোরে রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরিত হয়। এতে থানার 4 পুলিশ সদস্য সহ আহত হয় 5 জন। পুলিশ জানায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করেই অপরাধীরা এই বোমা বহন করছিল। এমন অবস্থার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে পুলিশের কড়া নিরাপত্তা। ঈদ ও আগস্টের বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। অতীতে উৎসব কেন্দ্রিক হামলা এবং দুর্ঘটনার অভিজ্ঞতা আমাদের রয়েছে, তাই আমরা প্রতিটি জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং উৎসবের আগে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আমাদের সকল ফিল্ড ইউনিটকে আমরা বাড়তি সচেতনতা এবং সতর্কতার জন্য নির্দেশনা এবং পরামর্শ দিয়ে থাকি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন দেশের জঙ্গিরা বসে নেই। বিশেষ করে করোনার সময় যারা কাজ হারিয়েছেন তাদের অর্থনৈতিক অবস্থার সুযোগ নিয়ে তারা সংগঠিত হবার চেষ্টা করতে পারে। তাই ঈদ ও আগস্টের বিভিন্ন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেকটাই একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশে জঙ্গিরা কিন্তু বসে নেই, তারা তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা অনেকটাই দমে গেছে বলেও মত নিরাপত্তা বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগও শুনতে চান না মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন তিনি। একান্ত সাক্ষাৎকারে আইজিপি বলেন, পুলিশকে আরও জনবান্ধব হতে হবে। এজন্য প্রশিক্ষিত করা হচ্ছে 1,39,000 সদস্যকে। করোনা মহামারীর মধ্যেই 15 এপ্রিল পুলিশের দায়িত্ব নেন বেনজির আহমেদ। এর পরপরই সামনে আসে পুলিশের করোনা চ্যালেঞ্জ। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 14,000-এর বেশি, মারা গেছে 61 পুলিশ সদস্য। আইজিপি জানান, করোনা মোকাবেলায় তৈরি করা হয়েছে গাইডলাইন, নিশ্চিত করা হয়েছে সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা। একদিকে যেমন আমরা সুরক্ষা সামগ্রী দিয়েছি, পাশাপাশি আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। ফলে যেটা হচ্ছে, এখন এই মুহূর্তে সংক্রমণ কমে আসছে। আপনি জেনে খুশি হবেন যে আজকের সংক্রমণ সংখ্যা ছিল মাত্র 73। সুরক্ষা সামগ্রী বলি আমরা, তারপরে প্রতিরোধমূলক ব্যবস্থা, উন্নততর চিকিৎসার ব্যবস্থা। এর ফলে আমি মনে করি আমার অফিসার এবং ফোর্সদের এই মুহূর্তে মনোবল তুঙ্গে রয়েছে। এ সময় থানা পর্যায়ে পুলিশের আচরণ নিয়ে অসন্তোষ জানান বেনজির আহমেদ। এছাড়া পুলিশ সদস্যের মাদক সম্পৃক্ততা ও দুর্নীতি নিয়েও বিব্রত তিনি। সাফ জানান, এসব আর বরদাস্ত করা হবে না। গত 2 মাসের মধ্যে আমরা দেশে হাজার হাজার বিট পুলিশিং সিস্টেম চালু করেছি। এতে করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষ, এলাকার মানুষ পুলিশকে সামনে পাবেন এবং সেবা নিতে পারবেন। আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি। 2041 সালের উপযোগী করে বাহিনী গড়ে তুলতে কাজ শুরু হয়েছে বলেও জানান আইজিপি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া বিতর্কিত ঠিকাদার জি.কে. শামীম অস্ত্র ও মাদকের মামলায় কিভাবে জামিন পেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন আইনমন্ত্রী। নাম বিভ্রাটের কারণে জি.কে. শামীমকে 2 মামলায় জামিন দেওয়ার পর সেই জামিন আবার বাতিল করে হাইকোর্ট। এদিকে 1 সপ্তাহের মধ্যে মানি লন্ডারিং মামলায় জি.কে. শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে সিআইডি। গেল বছরের সেপ্টেম্বরে রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযানে নিকেতনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয় ঠিকাদার জি.কে. শামীম ও তার 7 অস্ত্রধারী দেহরক্ষীকে। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মাদক। দায়ের হয় একাধিক মামলা। গত 4 ও 6 ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ জি.কে. শামীমকে অস্ত্র মামলায় 6 মাস ও মাদক মামলায় 1 বছরের জামিন দেয়। তবে নাম বিভ্রাটের কারণে সেই জামিন দ্রুত বাতিল করে হাইকোর্ট। জামিন আবেদনে নাম গোলাম কিবরিয়া লেখা হলেও আদালতের কার্যতালিকায় সেদিন নাম লেখা ছিল এস.এম. গোলাম। আলোচিত দুর্নীতির মামলার জামিন শুনানিতে এত বড় বিভ্রাট কিভাবে হয় তা নিয়ে তদন্ত করছে সরকার। এ নিয়ে রাষ্ট্রপক্ষের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে প্রশ্ন করা হয়, এত বড় বিভ্রাট কিভাবে হলো? তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বললেন, জামিন শুনানিতে কারো কোনো ইচ্ছাকৃত ত্রুটি ছিল কিনা তা দেখা হচ্ছে। করাপশন এরকম ভাবে হয়েছে যে আমার অফিসে একটা সার্ভ করে আমার ওই নিচের থেকে হারিয়ে যায়, গায়েব হয়ে যায়। 1 কোটির কথা বলে অন্য কোটিকে মুভ করে। জামিন দেয়া নিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, এ ধরনের স্পর্শকাতর আসামির ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিস সহ সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগের আরও সতর্ক থাকা উচিত। কনসার্ন কোর্টের যিনি ডিএজি তাকে অ্যাটর্নি জেনারেল সাহেব ডেকে পাঠিয়েছিলেন। কনসার্ন কোর্টের ডিএজি বলল, আমি তো এটা জানি না। গুরুতর অপরাধের ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর অফিস, অ্যাটর্নি জেনারেল অফিস, দুর্নীতি দমন কর্মীর পাবলিক প্রসিকিউটর, এদের অত্যন্ত ভিজিল্যান্ট থাকা উচিত। জি.কে. শামীমের জামিন ইস্যুতে সংশ্লিষ্ট কারো কোনো ইচ্ছাকৃত গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে আইন মন্ত্রণালয়, জানালেন মন্ত্রী। প্রথম কথা হচ্ছে ল অফিসারের ব্যাপারটা আমি যেরকম দেখছি এটা দায়িত্ব কিন্তু অ্যাটর্নি জেনারেল সাহেব, উনি কি করছেন আমি জানি না। আর আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই এখানে কোনো গাফিলতি ছিল কিনা সেটার ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি। জি.কে. শামীমের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মানি লন্ডারিং মামলায় আগামী সপ্তাহে আদালতে অভিযোগপত্র দেবে সিআইডি। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্ট থেকে সারা দেশের বিচারিক আদালতগুলোতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম চলবে। একই সঙ্গে কোভিড সংক্রমণ রোধে 14 দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এজলাস কাঠগড়ায় প্রয়োজনে কাঁচ দিয়ে আলাদা করতে হবে। জামিন শুনানিতে কারাগারে থাকা ব্যক্তিকে আদালতে হাজির করার দরকার নেই বলে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিচারিক আদালতের এজলাসে এক মামলায় 2 আইনজীবীর বেশি থাকতে পারবে না, 6 জনের বেশি লোক এজলাসে থাকবে না। শুরু হচ্ছে শোকের মাস আগস্ট। প্রতি বছর মাসটিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হলেও এবার করোনা ও বন্যার কারণে ভিন্নভাবে পালিত হবে শোকের মাস। বন্যা দুর্গত মানুষের সেবার মাধ্যমেই শোকের মাস পালন করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার স্মরণে আগস্টকে শোকের মাস হিসেবে পালন করে আওয়ামী লীগ। রক্তদান কর্মসূচি, সভা, সেমিনার, সিম্পোজিয়াম থাকে মাসব্যাপী। তবে এবার আগস্ট আসছে ভিন্ন প্রেক্ষাপটে। একদিকে করোনার মহামারী, অন্যদিকে বন্যা। এই 2 বিপর্যয়কে মাথায় রেখেই আগস্টের কর্মসূচি নিয়ে নতুন করে ভাবতে হলো আওয়ামী লীগকে। এবারকার এই শোকের মাসটি ভিন্ন মাত্রায় পালন করবার পরিকল্পনা ছিল, যেহেতু এটা আমাদের মুজিব বর্ষেরই মধ্যেই একটা মাস এবার আসছিল। কিন্তু এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সীমিত একটা পরিসরেই সব কিছু করতে হচ্ছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে এবার বন্যার্তদের সেবা করাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। মাননীয় নেত্রী শেখ হাসিনার পরিষ্কার নির্দেশ, সেটি হলো যে
15 আগস্টের কর্মসূচি খুবই সীমিত, সীমাবদ্ধ, স্বাস্থ্যবিধি মেনে করতে হবে এবং সবচেয়ে বড় যেটি মাস জুড়ে যে প্রোগ্রাম হয়, আওয়ামী লীগ সহ সকল সহযোগী ব্যক্তিপতি সংগঠনকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, বন্যার্থ মানুষের পাশে, বন্যা কবলিত মানুষের সাহায্যে গিয়ে দাঁড়াতে হবে। নেতারা বলছেন শুধু বন্যা নয়, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের সেবা করার পরিকল্পনাও করছে আওয়ামী লীগ। পাশাপাশি জোর দেওয়া হবে সারা দেশে করোনায় সচেতনতা বাড়ানোর দিকেও। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌপথে দিনের পর দিন চলছে চাঁদাবাজি। সিলেটের গোয়াইনঘাট থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত প্রতিদিন কোটি টাকা আদায় করছে কয়েকটি চক্র। সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, মালিক সমিতি, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের নামেও চলছে চাঁদাবাজি। চাঁদা না দিলে হামলা ও নৌযান ছিনতাইয়েরও ঘটনা ঘটছে। চাঁদাবাজির অনুসন্ধানে শ্রমিকের বেশে বালুবাহী নৌযানে তালাশ টিম। কয়েকদিনের যাত্রায় একের পর এক চাঁদাবাজ দলের মুখোমুখি হতে হয়েছে। অপরাধের শুরু সিলেটের গোয়াইনঘাট থেকে। মাঝ নদীতে বালু বা পাথরবাহী নৌযানের পথ এভাবেই আগলে দাঁড়ায় চাঁদাবাজরা। সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, মালিক সমিতি, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চলে চাঁদাবাজি। টাকা না দিলে শ্রমিকদের মারধর, এমনকি ছিনতাইয়ের শিকার হতে হয়। গোয়াইনঘাট থেকে প্রতিদিন প্রায় 400 নৌকা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। একটি নৌকা সুনামগঞ্জ পর্যন্ত যেতে চাঁদা দেয় প্রায় 18,000 টাকা। সেই হিসেবে 400 নৌকায় প্রতিদিন চাঁদা ওঠে 72 লাখ টাকা। মাসে শুধু সিলেট, সুনামগঞ্জ জেলার নৌপথেই চাঁদাবাজি 21 কোটি 60 লাখ টাকা। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সুনামগঞ্জের ছাতক উপজেলায়। ভৌগোলিক কারণে ছাতক এলাকাটা অপরাধ প্রবণ এবং এখানে ছাতকের চাঁদাবাজিটা ওদের অনেকটা রক্তের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা। তবে নৌ শ্রমিকদের অভিযোগ, চাঁদাবাজির সাথে খোদ পুলিশও জড়িত। পুলিশের টাকা নাই, এরাও নেই, পুলিশও ধরে এরাও ধরে, মানে চালা। পুলিশে কয় তোমরা লাইসেন্স নাই, আমরা স্যার আমরা তো গরিব মানুষ, আমরা টাকা দিয়ে দেবো, তোমরা গেজানি করে দেবো, টাকা দিয়ে দেবো। পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করেছেন নৌ পুলিশ প্রধানও। তবে তার দাবি, ভুক্তভোগীরা সেভাবে অভিযোগ না করায় জোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আমাদেরও যারা এখানে কাজ করে তাদের ব্যাপারেও আমরা সতর্ক থাকি, ক্ষমতা প্রয়োগ করতে যেয়ে তারাও যেন ক্ষমতার বাইরে যেতে না পারে, এটার জন্য আমরা সেই জায়গাটার দিকেও নজরদারি রাখছি। কেউ কমপ্লেন করে না। এটা যেটা হয় যে অনেক ক্ষেত্রে তাদেরটা শুনে আমাদের জবানিতে আমরাই মামলাটা দিচ্ছি এবং আমরা তদন্ত করছি। সুনামগঞ্জের ছাতক, ইসা কলস, কালারুকা, মুক্তিরগাঁও, পাকরুল আর সিলেটের শালটিকর, ডাকাতের কান্দি, মোগামবাড়ি, বাধাঘাট সহ 29টি পয়েন্টে দিনের পর দিন চলছে লাগামহীন চাঁদাবাজি। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এ নিয়ে বিস্তারিত দেখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশে। যাচ্ছি পরের খবরে। অর্থ পাচার ও শুল্ক ফাঁকি দিয়ে নিষিদ্ধ পণ্য আমদানির দায়ে যার শাস্তি হওয়ার কথা, উল্টো তিনি 40 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আবেদন নিষ্পত্তি না করায় মামুন হাওলাদার নামের ওই ব্যক্তি আদালতে গেছেন। 4 বছর আগে কাস্টমসের হাতে আটক 2,10,000 মেমোরি কার্ড খোয়া যাওয়ায় এ ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বিষয়টি তদন্ত করছে এনবিআর। 2016 সালের 11 জুন ঢাকা বিমানবন্দরে মুন্সিগঞ্জের ব্যবসায়ী মামুন হাওলাদারের কাছে জব্দ করা হয় হংকং থেকে আনা 2,10,000 মেমোরি কার্ড, যার শুল্কায়নযোগ্য মূল্য 83 লাখ টাকা নির্ধারণ করে কাস্টম কর্মকর্তারা। যদিও ওই ব্যক্তির দাবি পণ্যের আমদানি মূল্য $16,500 বা 13 লাখ টাকা, কিন্তু তখন ব্যাগেজ রুলসের আওতায় $5,000 বেশি পণ্য আনা যেত না। অবৈধ পণ্য আটক হলে সাধারণত আমদানিকারককেও আটক করা হয়। থানায় অর্থ পাচারের ও শুল্ক ফাঁকির মামলা করা হয়, কিন্তু এক্ষেত্রে কিছুই করা হয়নি। উল্টো ব্যাগেজ রুলসের আওতায় আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের ছাড়পত্র জমা দিয়ে শুল্ক কর পরিশোধ করে মালামাল খালাসে 2 দফা সুযোগ দেয় কাস্টম। ছাড়পত্র দিতে না পেরে পণ্যের দাবি ত্যাগ করে লিখিত দেন আমদানিকারক। পরে ওই পণ্য বাজেয়াপ্ত করা হয়। আমি তার বিরুদ্ধে স্মাগলিং এবং মানি লন্ডারিং এ মামলা করেছিলাম। মামলা মানে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করেছিলাম। মেমোরি কার্ড নিলামে তোলা হলে আদালতে যান মামুন। প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের ছাড়পত্র জমা দেওয়ার শর্তে পণ্য খালাসের আদেশ দেয় উচ্চ আদালত। এরপর তিনি সেই ছাড়পত্র সংগ্রহ করেন। তবে শর্ত থাকে আমদানি নিষিদ্ধ পণ্য খালাস করা যাবে না।
কিন্তু নথিতে এসব পণ্যকে স্টক লট উল্লেখ না করায় সম্প্রতি ছাড়ের আদেশ দেয় ঢাকা কাস্টম। হোয়াট এভার উই ডিড, আমরা মাননীয় আদালতের আদেশ অনুযায়ী কাজ করেছি, হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা কথা বলছি, আমাদের কাজ শতভাগ ন্যায়সঙ্গত। খালাস করতে গিয়ে দেখা যায় গোডাউনে পণ্য নেই। এতে 40 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এনবিআরে আবেদন করেন আমদানিকারক। সমাধান না হওয়ায় আদালতে যান তিনি। আমার কাছে 4টা বছর আমাদের এরকম হয়রানি করলো। মাল যদি রাষ্ট্রের হয় রাষ্ট্রের, আমার হইলে আমার, কিন্তু মাল তো চুরি করে বিক্রি করার কারো অধিকার নাই, তাই না? জানা গেছে মালামাল খোয়া যাওয়ার ঘটনায় কাস্টমসের এক কর্মকর্তার দায় পেয়েছে এনবিআর। তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পর একদিনের মধ্যেই সব ধরনের বর্জ্য অপসারণের পরিকল্পনা নিয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি না রাখতে অনেক সিটি কর্পোরেশন বাতিল করেছে পরিচ্ছন্ন কর্মচারীদের ছুটি। সচেতনতামূলক নানা প্রচারণাও চালাচ্ছেন তারা। রাজশাহী মহানগরীতে গরু ও ছাগল মিলিয়ে এবছর কোরবানি হতে পারে প্রায় 30,000 পশু। এসব পশু থেকে তৈরি হবে প্রায় 700 মেট্রিক টন বর্জ্য। এই বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের জন্য প্রায় 1500 জন কর্মী কাজ করবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। যে সমস্ত জায়গায় রক্ত থাকবে বা ধোয়ার প্রয়োজন হবে সে সমস্ত জায়গায় পানি দিয়ে ধৌতকরণের জন্য আমাদের 2টা গাড়ি থাকবে, আর পর্যাপ্ত ব্লিচিং পাউডার থাকবে জীবাণুমুক্ত করার জন্য। এবার রাজশাহীতে পশু জবাইয়ের জন্য স্থান নির্দিষ্ট করা হয়নি, তারপরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। কোরবানির একদিনের মধ্যেই বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন তারা। আমরা ঈদের দিন রাত 2টার মধ্যে গোটা মহানগরের কুরবানির সমস্ত বর্জ্য অপসারণ করবো, এটা আমাদের কমিটমেন্ট। ঈদের পরের দিন কুরবানির দিয়েছে মানুষ, তার কোনো চিহ্ন থাকবে না, এটা হচ্ছে আমাদের মেয়র মহোদয়ের নির্দেশনা। বরিশালে মাত্র 6 ঘন্টার মধ্যেই পুরো নগরীকে পরিচ্ছন্ন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। পশু জবাইয়ের জন্য 142টি স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পশুর বর্জ্য শুকানোর আগেই পরিষ্কার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে 900 কর্মী, 10 টন ব্লিচিং পাউডার, 25টি ট্রাক। বিলি করা হবে 6000 পলি ব্যাগ। সেখানে আমাদের বলা আছে এখানেই পশু কোরবানি করবে, যার জন্য আমরা প্রচারের জন্য ব্যবস্থা করেছি এবং ওখানে পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত করে দিয়েছি, যাতে তারা নিজস্ব সময় গিয়ে পরিচ্ছন্ন করে এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়, পানি গাড়ি গিয়ে ধৌত করতে পারে, এটা আমার বলা হয়ে গেছে। কোরবানির আগে বাগেরহাটে পশুর বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচার চালিয়েছে পুলিশ। আহ্বান জানানো হয়েছে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার। বিভিন্ন শহরে কোরবানির বর্জ্য অপসারণের পাশাপাশি ছিটানো হবে ব্লিচিং পাউডার। মসজিদের ইমামের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে দেশের মধ্যাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী এলাকায় খাদ্য সংকটের পাশাপাশি বানভাসীরা ভুগছেন পানিবাহিত নানা রোগে। গবাদি পশু নিয়েও বিপাকে দুর্গতরা। বিভিন্ন এলাকায় নদী ভাঙনে গৃহহীন অনেক পরিবার। পদ্মা ও আড়িয়াল খায় পানি বেড়ে মাদারীপুর ও শরীয়তপুরে বেড়েছে নদী ভাঙন। কাঁঠালবাড়ি ইউনিয়নের একটি 3তলা স্কুল ভবন নদীতে বিলীন হয়েছে আগেই। ভাঙনের ঝুঁকিতে কমিউনিটি ক্লিনিক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। মুন্সিগঞ্জে বন্যার কবলে 11টি গ্রামের 17,000 মানুষ। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। পদ্মার পানি কিছুটা কমলেও ফরিদপুরে বেড়েছে ভোগান্তি। ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট। কাম কাজে যাইতে পারতেছি না, পানি বাড়ির ভিতর তো সব রাস্তা এসে দাঁড়ায় থেকে বাইরের বাইরে পোলাভান নিয়ে বাঁচতেছি না, খুব অভাব। রাজবাড়িতে 10,000 পরিবার খাদ্য সংকটে। মানিকগঞ্জে এখনও পানিবন্দী 56,000 পরিবার। জেলা কারাগার, পুলিশ লাইন্স ও আদালত চত্বরে পানি উঠেছে। মানিকগঞ্জ সদর উপজেলায় 10টি ইউনিয়ন, একটি পৌরসভা। পৌরসভায় পানি উঠেছে 10টি ইউনিয়নের মধ্যে বেশিরভাগ ইউনিয়নে পানিতে প্লাবিত হয়েছে। সাভার ও ধামরাইয়ে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। নষ্ট হচ্ছে সবজি ক্ষেত। এই বন্যা থেকে আমাদের সবজি ক্ষেত প্রায় মোটামুটি আমারই 10 থেকে 12 লক্ষ টাকা সবজি চলে গেছে। যমুনায় পানি কমলেও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। খাদ্য সংকটের পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা। জামালপুরে 3 দফা বন্যায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। যমুনার পানি আবারও বাড়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গাছ গোছ নাই গিয়ে খেরের মধ্যে পানি উঠছে, অল্প সাইডে খের আছে, কচুরি পানি না কাটে তাহলে গরু বাঁচানো যাব না। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবার বাড়ছে তিস্তা ও ধরলার পানি। তিস্তার ভাঙনে গাবুর হেলান ও থেতরাই সহ বিভিন্ন পয়েন্টে বেড়েছে ভাঙন।
শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হবেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল, জামালপুরে বন্যা কবলিত এলাকাগুলোর কি অবস্থা? পানিবন্দী মানুষ কি কোনো ধরনের সহায়তা পাচ্ছেন? আর প্রশাসনের তৎপরতার বিষয়েও জানাবেন। দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়েছে জামালপুরের বন্যা। এই বন্যায় কিন্তু পানি কমলেও অনেকটাই জামালপুরের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে এখনও মানুষের বাড়িঘর থেকে পানি সরে না যাওয়ায় তারা কিন্তু বিভিন্ন রাস্তা, কালভার্ট এবং ব্রিজে আশ্রয় নিয়ে রয়েছে এবং কি পানিবন্দী এখনও হাজারো মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এখন আমি রয়েছি এই জামালপুর শহর রক্ষা বাঁধের এইখানে। আমি আপনাকে দেখাতে চাই যে প্রায় 2 শতাধিক পরিবার কিন্তু খোলা আকাশের নিচে পলিথিন মুড়িয়ে ঝুঁকি করে বসবাস করছে। এসব পরিবারের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে প্রায় 1 মাস ধরে তারা এই বাঁধে আশ্রয় নিয়ে আছে। এই বাঁধে থাকা অবস্থায় শুধুমাত্র তারা 10 কেজি চাল পেয়েছে। এই চাল কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন তাদের কিন্তু কোনো কর্ম নেই, কর্মহীন অবস্থায় তারা 1 মাস রয়েছে, 1 মাস যাবত রয়েছে এবং কর্ম না থাকায় তাদের কিন্তু খাবার সংগ্রহ করা খুব কঠিন হয়ে পড়েছে। অনেকেই কিন্তু একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। আমি গতকাল গিয়েছিলাম ইসলামপুর উপজেলার ফুলকান্দি ইউনিয়নের ফুলকান্দি যমুনাদি রক্ষাবাদে। সেখানে নদী ভাঙ্গন এবং বন্যায় আশ্রিত প্রায় 250 পরিবার রয়েছে। এসব পরিবারের মধ্যে শুধুমাত্র 10 কেজি চাল এবং দেয়ারে 10 কেজি চাল দিয়েছে। প্রায় 15 দিন আগে এসব চাল কিন্তু শেষ হয়ে গেছে। এই চাল শেষ হওয়ার পরে তাদের কিন্তু আর ঘরে খাবার নেই। তারা যেটা আমাকে জানিয়েছে যে আগামী চাল যদি সরকার যদি এদের জন্য সহায়তা দেন তাহলে তারা ঈদের 2 মুঠো খেতে পারবে। তবে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক বলেছেন যে প্রায় 3 লক্ষ পরিবারকে ত্রাণের আওতায় আনা হয়েছে এবং এই ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ঈদের যেন কোনো অসহায় দরিদ্র বা বানবাসী মানুষ না খেয়ে থাকে সেজন্য তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তার আশ্বাস দিয়েছে। জামালপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী দুলাল হোসেন জানাচ্ছিলেন জামালপুর থেকে। ঈদ সামনে রেখে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা রিসোর্টগুলো খোলার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। অতিথি আকর্ষণে এরই মধ্যে নানা রকম অফারও দেয়া শুরু করেছেন তারা। তবে পর্যটন মন্ত্রণালয় বলছে ঈদের আগে হোটেল রিসোর্ট উন্মুক্ত করার সুযোগ নেই। সারা দেশে রিসোর্ট ও কটেজ আছে 2 শতাধিক। করোনার কারণে দীর্ঘদিন ধরে এসব রিসোর্ট বন্ধ থাকায় ব্যাপক লোকসানে ব্যবসায়ীরা। এ অবস্থায় ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা খোলার প্রস্তুতি নিচ্ছেন তারা। ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রিআপ বলছে দীর্ঘদিন রিসোর্টগুলো বন্ধ থাকায় 5,000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। সেই সঙ্গে বেকার হয়ে পড়েছেন 70% শ্রমিক কর্মচারী। ঈদ সামনে রেখে তাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে রিসোর্ট খুলতে চান তারা। 3.5 মাসের লকডাউনের ফলে সে সময় কোনো ব্যবসা না থাকার ইতিমধ্যে কিছু স্টেক হোল্ডারগণ ব্যবসা গুটিয়েছে। অনেক স্টেক হোল্ডারগণ ব্যাংক লোন, অটো লোন, ক্রেডিট কার্ডের সুদ, ইউটিলিটি বিল সহ স্টাফদের ধরে রাখতে বেতনের খরচ দিতে হচ্ছে। সরকারের উচিত লকডাউন চলাকালীন সময়ে ইউটিলিটি বিল মৌকুব সহ অন্যান্য লোনগুলো আপাতত স্থগিত রাখা। সংশ্লিষ্টরা বলছেন রিসোর্ট ও কটেজগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রেস্তোরাঁগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে করা হচ্ছে নতুন আসন বিন্যাস। গেস্ট আসলে তাদেরকে কিভাবে হাইজিন মেনটেন করা যায়, তারপরে স্যানিটাইজার ইউজ করা, টেম্পারেচার থার্মোমিটার ইউজ করা, তারপরে তাদের রুম, ফুড, এভরিথিংস সব কিছুতেই যেন হাইজেনিকভাবে আমরা সার্ভ করতে পারি সেভাবে প্রিপারেশন নিচ্ছি। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে করোনার কারণে ঈদের আগে রিসোর্ট বা বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার সুযোগ নেই। ঈদের পর গাইডলাইন দিয়ে পর্যায়ক্রমে সব খুলে দেওয়া হবে। ক্যাবিনেট আজকে একটা চিঠি দিয়েছে মন্ত্রী পরিষদ থেকে, ঈদের পরে আমরা স্বাস্থ্যবিধি মেনে খুলবে। আমরা তো বলেছি আমরা ওদের জন্য একটা এসওপি তৈরি করেছি, সেই এসওপি অনুযায়ী তারা চলবে। যারা যাবে, রিসোর্টের মালিক, যারা ওখানে বেড়াতে যাবে তারা, তারপরে ট্রান্সপোর্ট, দোকান, সবার জন্য আমরা পৃথক পৃথক এসওপি করেছি।
ব্যবসায়ীরা বলছেন ঈদের সময় সীমিত আকারে রিসোর্ট ও কটেজগুলো খুলে দেওয়া হলে কিছুটা হলেও লোকসান কমানো সম্ভব। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিডি নিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদির বিরুদ্ধে মামলা করেছে দুদক। আনা হয়েছে ৪২ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে দুদক উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়েছে বিভিন্ন ব্যাংক হিসেবে তার ৪২ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে, তবে এর বৈধ উৎস পাওয়া না যাওয়ায় মামলা করেছে দুদক। অনুসন্ধান শেষে মঙ্গলবার দুদক তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়। গত বছর তৌফিক ইমরোজ খালিদির বিষয়ে অনুসন্ধান শুরু করে তারা। দুদকের চিঠি পাওয়ার পর নিজের বক্তব্য জানাতে সে বছরের ১১ই নভেম্বর দুদকে যান বিডি নিউজ সম্পাদক। মুজদালিফায় সারা রাত অবস্থানের পর ফজরের নামাজ শেষে মিনায় ফিরছেন হাজিরা। এদিন শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন তারা। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন। ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। এর আগে বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের খুতবা পাঠ করেন মসজিদে নামিরার মুয়াজ্জিন শায়খ আবদুল্লাহ বিন সোলাইমান আল মানিয়া। খুতবায় কামনা করা হয় করোনা মুক্তি আর বিশ্ব শান্তি। করোনার কারণে ৯০ বছরে প্রথম সৌদি আরবে বসবাসকারী ছাড়া বাইরের কেউই অংশ নিতে পারেননি হজে। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে বিভিন্ন দেশে। ঈদের আনুষ্ঠানিকতা চলছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরাক, ইরান, আফগানিস্তানে। সকালে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদুল নববীতে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত। এতে অংশ নেন হজযাত্রীরা। করোনা আতঙ্কের মধ্যেই এবার ঈদুল আজহার প্রস্তুতি নিয়েছে মুসলিম বিশ্ব। করোনায় বিপর্যস্ত অর্থনীতির প্রভাব পড়েছে পশু বেচা কেনার উপর। ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকলেও অনেক স্থানেই উপেক্ষিত সামাজিক দূরত্ব আর মাস্ক পরার বাধ্যবাধকতা। বিশ্বে করোনায় ২৪ ঘন্টায় মারা গেছেন ৬,০০০-এর বেশি মানুষ। নতুন ২,৭৭,০০০-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে ভারতে। নতুন শনাক্ত ৫৫,০০০, মারা গেছেন ৭৮৩ জন। ব্রাজিলকে ছাড়িয়ে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃতের সংখ্যা ১৪৫০-র বেশি। নতুন শনাক্ত ৬৮,০০০। বিশ্বে মোট মৃত্যু ছাড়িয়েছে ৬,৭৫,০০০, আক্রান্ত ১,৭৪,৭৪,০০,০০-এর বেশি। সুস্থ হয়েছেন ১,৯,০০,০০০। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর পর এবার তার স্ত্রী ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ধরা পড়েছে ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মার্কোস পন্টেসের। এদিকে করোনার ঝুঁকি এবং ভোট জালিয়াতির শঙ্কায় যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।